চীন দেশের পাহাড়ি এক প্রাচীন পথ। সকালের কুয়াশা চারদিকে ছড়িয়ে আছে, নিস্তব্ধতা এত ঘন যে মনে হয় পাহাড় নিজের ভেতর কোনো রহস্য লুকিয়ে রেখেছে। এই পথে ধীরে ধীরে এগোচ্ছেন এক বৃদ্ধ। তার চোখ গভীর, মুখে শান্তি, শরীরে সরল পোশাক, হাতে কোনো অলংকার নেই। গ্রামের মানুষ তাকে ডাকত লাও ত্সে। কথিত আছে তিনি কখনো রাজপ্রাসাদের উপদেষ্টা ছিলেন, আবার কখনো নিঃসঙ্গ ভ্রমণকারী, কিন্তু তিনি যেখানে যেতেন সেখানে ছড়িয়ে দিতেন অদ্ভুত শান্তি। মানুষ তার কাছ থেকে কোনো রাজনীতি নয়, বরং জীবন বাঁচার অদৃশ্য কৌশল শিখত। রহস্যের শুরু। এক তরুণ একদিন পাহাড়ি পথে তাকে অনুসরণ করতে করতে জিজ্ঞাসা করল, গুরুজি, আপনি যে পথের কথা বলেন সেই তাও আসলে কি? লাও ত্সে থামলেন, আকাশের দিকে তাকালেন। বাতাসে তখনও শিশিরের গন্ধ। তিনি বললেন, যে পথকে তুমি শব্দে বাঁধতে চাও সে পথ আসল পথ নয়। যে নামকে তুমি উচ্চারণ করতে পারো সে নাম আসল নাম নয়। পথ হলো নদীর মতো, চোখে দেখা যায় আবার যায় না, শোনা যায় আবার যায় না। তরুণ হতভম্ব হয়ে গেল। সে ভেবেছিল কোনো সোজা সংজ্ঞা পাবে, কিন্তু লাও ত্সের উত্তরে যেন দরজা খুলে গেল এক অজানা অন্ধকারে। বিপরীতের নৃত্য। পাহাড়ের ধারে বানিয়ে লাও ত্সে এক মুঠো মাটি হাতে তুলে বললেন, দেখো, এই পৃথিবীতে সবকিছু জোড়ায় আসে। আলো আছে কারণ অন্ধকার আছে, সুন্দর আছে কারণ কুৎসিত আছে, ভালো আছে কারণ মন্দ আছে। যদি তুমি শুধু আলো চাইতে থাকো তবে অন্ধকার তোমাকে ভয় দেখাবে, কিন্তু যদি জানো অন্ধকার না থাকলে আলোকে চিনতেই পারতে না, তখন অন্ধকারও তোমার শিক্ষক হয়ে যায়। তরুণ বুঝল, জীবনে যত দুঃখ পেয়েছে তাও হয়তো তাকে শক্তি দিয়েছে। প্রতিযোগিতার দাহ। একদিন তারা একটি বাজারে পৌঁছল। সেখানে সবাই সোনার ধন সম্পদ নিয়ে হাহাকার করছে। এক ব্যবসায়ী যুবকদের বলছে, কে আমাকে সবচেয়ে দ্রুত সেবা দিতে পারবে, আমি তাকে সম্পদ দেব। যুবকরা হিঁচকা টানাটানি, ঝগড়া, লড়াই শুরু করল। লাও ত্সে ধীরে ধীরে বললেন, যে শাসক মানুষকে ধন সম্পদের লোভ দেখায় সে শাসক নিজের রাজ্যকে ধ্বংস করে, কিন্তু যে শাসক মানুষকে সরলভাবে বাঁচতে শেখায় সে রাজ্য ফুলে ফেপে ওঠে। তরুণ ফিসফিস করে বলল, তাহলে প্রতিযোগিতা নয়, শান্তিই আসল পথ। শূন্যতার শক্তি। তারা যখন এক বৃদ্ধ ভিক্ষুকের কুঁড়ে ঘরের কাছে গেল, ভিক্ষুক হাহাকার করে বলল, আমার কিছু নেই, আমি শূন্য। লাও ত্সে হাসলেন, তুমি কি জানো, হাঁড়ির ভেতরের ফাঁকা জায়গায় তাকে কাজে লাগায়, ঘরের ভেতরের খালি জায়গায় আমাদের বসতে দেয়। শূন্যতাই আসল শক্তি। তরুণ যেন বজ্রহাত হলো। এতদিন শূন্যতাকে সে অভিশাপ ভেবেছিল, কিন্তু এখানে শূন্যতাই আশীর্বাদ। জলের শিক্ষা। এক ঝর্ণার পাশে দাঁড়িয়ে লাও ত্সে হাত ভিজিয়ে বললেন, জল সবচেয়ে শক্তিশালী কারণ সে সবচেয়ে নম্র। সে পাহাড়ের নিচে নামে যেখানে অন্য কেউ যেতে চায় না। সে নম্র হয়, কিন্তু তার শক্তিতে পাহাড় ভেঙে পড়ে। তুমি জলের মতো হও, নম্র থেকো, নিচু থেকো, আর ঠিক সময় শক্তিও হও। তরুণ দীর্ঘশ্বাস ফেলল। তার ভেতরের অহংকার যেন ধুয়ে গেল। মায়ের কোমলতা। গ্রামের এক মা তার সন্তানকে বুকে জড়িয়ে কাঁদছিলেন। শিশুটি ক্ষুধার্ত। লাও ত্সে তাকিয়ে বললেন, এই কোমলতাই সবচেয়ে শক্তিশালী। দেখো, মা দুর্বল মনে হলেও সন্তানের জন্য সে পাহাড় ভেঙে ফেলতে পারে। তাও হলো মায়ের মতো কোমল, কিন্তু চিরস্থায়ী। তরুণের চোখ ভিজে গেল। সে বুঝল, শক্তি সবসময় কঠোরতার ভেতর নেই, বরং কোমলতার ভেতরেই লুকিয়ে থাকে। নিরপেক্ষ আকাশ। আকাশের দিকে তাকিয়ে লাও ত্সে বললেন, দেখো, সূর্য কখনো বলে না আমি শুধু ভালো মানুষকে আলো দেব। বৃষ্টি কখনো বলে না আমি শুধু ন্যায়ের মানুষকে ভেজাবো। প্রকৃতি নিরপেক্ষ, তাও তাই। তরুণ ভাবল, মানুষ যদি প্রকৃতির মতো নিরপেক্ষ হতে পারত তাহলে হয়তো পৃথিবী অনেক শান্ত হতো। অভ্যন্তরের ঐক্য। একদিন লাও ত্সে তরুণকে জিজ্ঞেস করলেন, তুমি কি নিজের দেহ আর মনকে এক করতে পারো? শ্বাস প্রশ্বাসকে আত্মার স্রোতের সঙ্গে মেলাতে পারো? তরুণ কোনো উত্তর দিতে পারল না। যে পারে সেই পথের সাথে মিশে যায়, যে পারে না সে পথের বাইরে ঘুরে বেড়ায়।
এভাবেই তরুণের যাত্রা চলতে থাকে। প্রতিটি মুহূর্তে লাউৎসে তাকে শেখান কিভাবে অদৃশ্য পথকে অনুভব করতে হয়, কিভাবে দুঃখ আর আনন্দকে একসাথে গ্রহণ করতে হয়, কিভাবে অহংকার ছেড়ে সরল হতে হয়, কিভাবে শূন্যতাকে ভয় না করে শক্তিতে রূপান্তর করতে হয়, কিভাবে জলের মতো নম্র হয়ে পাহাড় ভাঙার মতো শক্তিশালী হওয়া যায়। সন্ধ্যার আকাশে লাল আভা ছড়িয়ে পড়েছে। পাহাড়ি পথ ধরে হাঁটতে হাঁটতে তরুণ শিষ্য ক্লান্ত হয়ে পড়েছিল। লাউৎসে থামলেন, আকাশের দিকে তাকালেন আর ধীরে ধীরে বললেন, অহংকারের বোঝা শোনো। লাউৎসে বললেন, মানুষ যখন অহংকারে ভরে ওঠে তখন সে নিজের বোঝা বাড়িয়ে ফেলে। ভাবো তো, নদী কি কখনো বলে আমি সমুদ্রের চেয়ে বড়? না, নদী নীরবে প্রবাহিত হয় আর সমুদ্রে গিয়ে মিলিয়ে যায়। যে মানুষ অহংকারে ফেঁপে ওঠে সে ভেতরে ভেতরে শুকিয়ে যায়, কিন্তু যে মানুষ বিনয়ী হয় সে সব সময় পূর্ণ থাকে। তরুণের মনে ভেসে উঠল তার নিজের স্মৃতি। সে অনেকবার বন্ধুদের সামনে বড়াই করেছিল। আজ বুঝল সেই বড়াই তাকে কখনো শান্তি দেয়নি, বরং ফাঁকা করে দিয়েছিল। বাহ্যিক আর অন্তরের দ্বন্দ্ব। পথের ধারে এক ধনী জমিদার দেখা দিল। তার পোশাক রেশমি, গায়ে সোনার অলংকার। জমিদার গর্ব ভরে বলল, আমি এই পাহাড়ের জমির মালিক। লাউৎসে শান্তভাবে তাকালেন, তুমি কি সত্যিই মালিক? যদি কাল ঝড় আসে আর পাহাড় ধসে যায় তখনও কি তুমি মালিক থাকবে? জমিদার চুপ হয়ে গেল। লাউৎসে তরুণকে বললেন, মনে রেখো, যার ভেতর শক্তি নেই তার বাইরের আড়ম্বর কোনো কাজে আসে না। ভেতরের শান্তি ছাড়া বাইরের মালিকানা ফাঁপা। নীরবতার গান। কিছু দূর গিয়ে তারা এক গুহায় আশ্রয় নিল। রাত নেমে এসেছে, চারদিকে ঝিঝি পোকার শব্দ। তরুণ হঠাৎ বলল, গুরুজি, আপনি এত নীরব কেন? কথা বললেই তো শেখা সহজ হয়। লাউৎসে মৃদু হাসলেন, শব্দ কেবল তোমাকে বিভ্রান্ত করে, নীরবতাই আসল শিক্ষক। যেমন বাঁশির ভেতরের ফাঁকা জায়গা ছাড়া সুর বাজে না, তেমন নীরবতা ছাড়া জীবনের সুর শোনা যায় না। তরুণ হঠাৎ অনুভব করল রাতের সেই নীরবতা আসলে জীবন্ত, যেন আকাশ আর পাহাড় তাকে কোনো অদৃশ্য শিক্ষা দিচ্ছে। প্রকৃত শক্তি। ভোরে তারা আবার রওনা দিল। সামনে দেখা গেল এক বৃদ্ধ কৃষক মাটি খুঁড়ছে। তার শরীর দুর্বল, কিন্তু তার পরিশ্রম দেখে তরুণ অবাক হল। লাউৎসে বললেন, শক্তি মানে শুধু বাহু নয়, যে মানুষ নিজের ভয়কে জিততে পারে সেই সবচেয়ে শক্তিশালী। যে মানুষ নিজের মনকে জয় করতে পারে সেই প্রকৃত যোদ্ধা। তরুণ মনে করল কতবার সে ভয় পেয়ে পালিয়েছে। আজ বুঝল ভয় থেকে পালানো নয়, বরং ভয়কে আলিঙ্গন করাই আসল সাহস। অতিরিক্তের অভিশাপ। পথে একটি বাড়ি দেখল তারা, যেখানে ধনসম্পদে ঠাসা ঘর, কিন্তু সেই বাড়ির মানুষ অশান্ত, চেহারায় দুশ্চিন্তা। লাউৎসে মৃদু গলায় বললেন, যে মানুষ বেশি জমায় সে কখনো শান্তি পায় না। অতিরিক্ত কিছুই টেকে না। ফসল যদি জমির চেয়ে বেশি হয় তাই পৌঁছে যায়। তরুণ দীর্ঘশ্বাস ফেলল। সে এতদিন ভেবেছিল জীবনের মানে হলো যত বেশি সম্ভব পাওয়া। আজ বুঝল মানেই হলো যতটুকু প্রয়োজন ততটুকু রাখা। নদীর শিক্ষা। পাহাড়ের ঢালে দাঁড়িয়ে লাউৎসে দেখালেন নদীকে, দেখো নদী কিভাবে সবকিছুকে টেনে নেয়। পাথর, মাটি, গাছ সবকিছুকে বহন করে, কিন্তু কাউকে প্রত্যাখ্যান করে না। তাও তাই, তুমি যদি নদীর মতো হতে পারো তাহলে তোমার শত্রুও একদিন তোমার কাছে শান্তি খুঁজবে। তরুণের চোখ ভিজে গেল। এতদিন সে প্রতিশোধকে শক্তি ভেবেছিল, আজ বুঝল ক্ষমাই আসল শক্তি। সরলতার সৌন্দর্য। এক গ্রামে পৌঁছে তারা দেখল কিছু মানুষ ছোট ছোট বাঁশের ঘরে থাকে, কিন্তু তাদের চোখে শান্তি। লাউৎসে মৃদু গলায় বললেন, এই সরলতাই আসল সম্পদ। যখন মানুষ কম চায় তখনই সে বেশি পায়। যখন মানুষ অল্পে তৃপ্ত থাকে তখনই তার হৃদয় পূর্ণ হয়। তরুণ হাসল। তার মনে হলো সে যত চাইত ততই অস্থির হতো, আর এখন কম চাওয়ার মধ্যেই যেন শান্তির স্বাদ পেতে শুরু করেছে। অদৃশ্য রাজ্য। শেষে লাউৎসে বললেন, সবচেয়ে বড় শাসক সেই যাকে কেউ চিনতেও পারে না।
সে জনগণকে নিজের মতো করে বাঁচতে দেয়। যখন কাজ শেষ হয় তখন মানুষ বলে, আমরা নিজেরাই করেছি। তরুণ ভেবে দেখল, আসল নেতৃত্ব হলো ছায়ার মতো, যা সব সময় থাকে কিন্তু কখনো চোখে পড়ে না। ভোরের কুয়াশা পাহাড়কে ঢেকে রেখেছে। তরুণ শিষ্য আর লাও ত্সে নীরব পায়ে হেঁটে চলেছে। বাতাসে ঠান্ডার ছোঁয়া, কিন্তু ভেতরে যেন এক উষ্ণতা। শিষ্য বুঝতে পারছে তার মন ধীরে ধীরে বদলে যাচ্ছে। অধিকার বনাম দায়িত্ব। হঠাৎ তারা দেখল একদল মানুষ মাঠে কাজ করছে। তাদের মধ্যে একজন জোরে চিৎকার করে বলছে, এ জমি আমার, তোমরা শুধু মজুর। লাও ত্সে ধীরে বললেন, অধিকার যত বাড়ে দায়িত্বও তত বাড়া উচিত। কিন্তু মানুষ শুধু অধিকার নেয়, দায়িত্ব নেয় না। এই কারণেই সমাজে বিশৃঙ্খলা আসে। তরুণের মনে পড়ল তার গ্রামের প্রভাবশালী লোকদের কথা, যারা কেবল দাবি করত কিন্তু কখনো দায়িত্ব নিত না। এখন সে বুঝল, দায়িত্ব ছাড়া অধিকার হলো ফাঁপা শব্দ। নরমের জয়। পথে এক ছোট নদী, তার জল নরম কিন্তু শত বছরের প্রবাহে পাথরকে কেটে ফেলেছে। লাও ত্সে জলের দিকে তাকিয়ে বললেন, যা নরম তাই টিকে থাকে। পাথর শক্ত, তবুও নদীর কাছে হার মানে। মানুষ ভাবে শক্তি মানে কঠিন হওয়া, কিন্তু আসল শক্তি হলো নরম হওয়া। তরুণ অবাক হলো। সে এতদিন ভেবেছিল শক্তি মানে রাগ, জেদ, প্রতিশোধ। আজ বুঝল, ধৈর্য, ক্ষমা আর নরম হওয়াই আসল শক্তি। শূন্যতার পূর্ণতা। এক গ্রামে তারা ঢুকল। লোকেরা বাঁশ দিয়ে ঝুড়ি বানাচ্ছে। তরুণ বলল, ঝুড়ি তো খালি, এভাবে কাজে আসবে? লাও ত্সে হাসলেন, শূন্যতাই আসল উপকার আনে। ঝুড়ি যদি ভেতরে ফাঁকা না হয় তবে তাতে কিছুই রাখা যাবে না। ঘর যদি ভেতরে খালি না থাকে তবে তাতে কেউ বাস করতে পারবে না। তেমনি মানুষের মনও যদি ফাঁকা না থাকে তাহলে জ্ঞান ঢুকবে কোথা দিয়ে? তরুণ চুপ করে গেল। তার ভেতর অহংকার, ভয়, প্রতিযোগিতা সব ভরে আছে। আজ সে শিখল, আসল শিক্ষা পেতে হলে আগে মন খালি করতে হয়। কাজ না করেও কাজ। পাহাড়ি পথে লাও ত্সে থেমে বললেন, তুমি কি জানো সবচেয়ে বড় কাজ কিভাবে হয়? তরুণ অবাক হয়ে বলল, পরিশ্রমে? লাও ত্সে মাথা নেড়ে বললেন, না, সবচেয়ে বড় কাজ হয় যখন মানুষ প্রকৃতিকে অনুসরণ করে, জোর করে কিছু চাপায় না। গাছকে টেনে লম্বা করতে গেলে কি সেটা বাড়বে? না, তুমি শুধু জল দাও, মাটি দাও, বাকি কাজ প্রকৃতি নিজেই করে। এটাকেই আমি বলি উ ওয়ে, কাজ না করেও কাজ। তরুণের বুক কেঁপে উঠল। সে এতদিন জোর করে নিজের জীবনকে সাজাতে চেয়েছিল, কিন্তু হয়তো সব কিছুই নিজের গতিতে হতে দেওয়া উচিত। প্রতিদানের শিক্ষা। গ্রামের ধারে এক বৃদ্ধ ভিক্ষুক বসে আছে। সে কিছু চাইছে না, শুধু চুপচাপ বসে আছে। কিন্তু গ্রামের মানুষ নিজেরাই এসে তাকে খাবার দিয়ে যাচ্ছে। তরুণ অবাক হয়ে জিজ্ঞাসা করল, ও তো কিছু চাইছে না, তবু সবাই দিচ্ছে কেন? লাও ত্সে বললেন, যে মানুষ দাবি করে না, প্রকৃতি নিজেই তাকে দিয়ে দেয়। যে মানুষ বেশি চায়, সে বরং শূন্য হয়ে যায়। দেখো, নদী কখনো জল চায় না, তবুও বরফ গলে তাকে পূর্ণ করে দেয়। তরুণ বুঝল, চাওয়ার চেয়ে ছেড়ে দেওয়াই আসল প্রাপ্তি। যুদ্ধের মায়া। কিছু দূরে তারা দেখল সৈন্যদের একদল মহড়া দিচ্ছে। তরুণ উত্তেজিত হয়ে বলল, এরা নিশ্চয় খুব শক্তিশালী। লাও ত্সে ধীরে বললেন, যুদ্ধের জয়ে আনন্দ নেই। যেখানে মৃত্যু আছে সেখানে বিজয়ও শূন্য। সবচেয়ে ভালো যোদ্ধা সেই যে কখনো যুদ্ধ করতে বাধ্য হয় না। তরুণের চোখে ভেসে উঠল তার হারানো বন্ধুদের মুখ। সে বুঝল, যুদ্ধ মানে শুধু রক্ত আর অশ্রু। আসল জয়ের নাম হল শান্তি, অদৃশ্য সৌন্দর্য। পথে ফুলে ভরা এক বাগান। তরুণ মুগ্ধ হয়ে বলল, কি সুন্দর ফুল। লাও ত্সে মৃদু হেসে বললেন, ফুল ফোটে কিন্তু বলে না যে আমাকে দেখো। গাছ বেড়ে ওঠে কিন্তু বলে না যে আমাকে কেটে ব্যবহার করো। অদৃশ্য সৌন্দর্যই আসল সৌন্দর্য। যখন মানুষ নিজেকে প্রদর্শন করে না, তখনই সে সত্যিকার উজ্জ্বল।
শিষ্য গুরুর পিছনে চুপচাপ চলতে লাগলো। সে বুঝতে পারল সে আরো গভীরতম জ্ঞান পেতে চলেছে, চলবে।